তো আমাদের তো আনন্দিত হওয়া উচিত যে আমাদের বাংলা সাহিত্যটা এমনই যেখানে সব রকমের লেখাই আছে, কোনোটা নেই এরকম না। তো আই অ্যাম প্রাউড, আমি বাঙালি পাঠক হিসেবে আমি সত্যিই খুব গর্বিত আমার মাতৃভাষার সাহিত্য নিয়ে, যেখানে শরদিন্দুও আছেন, আবার তারাশঙ্কর বিভূতি মানিকও আছেন। থাকুন সবাই। হুম, মানে দেখে একজন সাহিত্যিককে যেটা মনে হয় না যে ও আছে বোধহয় গড গিফটেড, সেই জন্য ও লেখে, কেউ গড গিফটেড, প্রত্যেকে ভয়ঙ্কর পরিশ্রম করতে হয়েছে। লেখকের প্রস্তুতিটা পেছনে থাকে। এটা ভালো লেখার সংজ্ঞা হচ্ছে যে লেখা পড়ে আমি বইটা বন্ধ করে জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকি, যা আমাকে বিপর্যস্ত করবে, আমার শান্তি থাকবে না। নমস্কার, আমি রণদীপ। নতুন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ কথা প্রসঙ্গের পঞ্চম পর্ব। যারা আগের চ্যানেলে নিয়মিতভাবে এই সিরিজটি ফলো করেছেন তারা জানবেন এই সিরিজে আমরা বিভিন্ন ফিল্ডের বিভিন্ন গুণী উৎসাহী মানুষের সঙ্গে কথা বলি, গল্পচ্ছলে তাদের ক্রাফট দর্শন জানতে চাই। আজ আমাদের সঙ্গে এমন একজন মানুষ কথা বলতে রাজি হয়েছেন, অতিথি হিসেবে এসেছেন, যিনি এই মুহূর্তে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ এবং স্বনামধন্য একজন লেখক। আজ আমাদের অতিথি হয়ে এসেছেন শ্রী সৈকত মুখোপাধ্যায়। তার গল্প আমরা সকলে পড়েছি, তার গল্প আমরা অডিও স্টোরি চ্যানেলে শুনেছি, এবং আজকে আমরা তার সঙ্গে দীর্ঘ কথোপকথনে তার ভাবনা, তার লেখালেখির জগৎ নিয়ে জানতে চাইব। স্যার, অনেক 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 ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য এবং ওয়েলকাম। শুরুতেই জানতে চাইবো কেমন লাগছে? ভালো লাগছে, একটু অস্বস্তিও লাগছে। তার কারণ হচ্ছে যে লেখালেখির সূত্রে যদি এখানে আসা, লেখালেখির অন্দরমহলকে আমি কতটা এখনো অব্দি বুঝে উঠতে পেরেছি সে ব্যাপারে আমি নিজেই নিশ্চিত নই। কারণ এই যে ক্রাফটের কথা বললে, এটা এতটাই একটা জটিল, এত বহুধা বিস্তৃত একটি ব্যাপার যে এক জীবনে একে আয়ত্ত করা বোধহয় কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তো ঠিক আছে, এটা একটা জার্নি বলেই মনে করি আমি। এই জার্নিটার মধ্যে একই সঙ্গে পাঠক হিসেবেও যেমন সাহিত্যকে বোঝার চেষ্টা করছি, তেমনি লেখক হিসেবেও করছি। এইটুকুই আর কি। সেই বোঝাবুঝিটা তোমাদের সঙ্গে যদি শেয়ার করে নিতে পারি তাহলেই অনেক। আমরাও সমৃদ্ধ হব। একদম স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন থেকে শুরু করি। আপনি বিভিন্ন জায়গায় বলেছেন এবং লিখেওছেন যে ছোটবেলায় যেরকম গল্প আপনার পড়তে বা শুনতে ভালো লাগতো, আপনি নিজেও সেরকমই গল্প লিখবার চেষ্টা করেছেন। এবার আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আমরা যারা সৃজনশীল কাজ করি বা করার চেষ্টা করি, তাদের অনেকটা ঋণ পড়ে থাকে শৈশবের দিনগুলোতে। আপনার কাছে একটু জানতে চাইবো যে শৈশব কিভাবে কেটেছিল, সেই সময় কিরকম গল্প পড়তেন বা শুনতেন? আচ্ছা, প্রথমে যেটা তুমি বললে যে আহ শৈশবে যে গল্প পড়তে ভালো লেগেছিল সেরকমই লিখবার চেষ্টা করি, এটা এটা একটা অংশের জন্য আমি বলেছি। আচ্ছা। অর্থাৎ যখন আমি এন্টারটেনিং গল্প লিখছি, ধরো কিশোরদের জন্য যখন অ্যাডভেঞ্চার লিখছি বা বড়দের হাসির গল্প লিখছি, সেক্ষেত্রে আমার এই স্টেটমেন্টটা সত্যি যে যা আমার ভালো লেগেছে আমি সেগুলি লিখবার চেষ্টা করি। এমনকি অনেক সময় খুব বেশি ঝুঁকি না নিয়ে অনুসরণ করবারও চেষ্টা করি, কারণ সাফল্য একজন যদি পেয়ে থাকেন আমার পূর্বসূরি, তাহলে সেটাই তো সাফল্যের ফর্মুলা, তো আমি তো সেটাকেই ফলো করবো। কিন্তু আরেকটা খুব বড় অংশ রয়েছে যেখানে আমি যে জায়গাগুলো আমাকে তৃপ্তি দিতে পারেনি সেইগুলো আমি নিজের মতো করে লিখে নেবার চেষ্টা করি। আমার মূলধারার যে গল্প উপন্যাস তা কিন্তু একেবারেই কারুর মতো নয়, সেখানে আমি কারুর অনুসরণ করি না, বরং আমি ভুলে যাওয়ার চেষ্টা করি এরা আমার আগেও কি লেখা হয়েছে, এবং আমি একদম সেখানে আমার মৌলিক যে সত্তা সেটাকেই তুলে আনবার চেষ্টা করি। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, তুমি যেটা বললে এটা তো শুধু আমার ক্ষেত্রে নয়, প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে তিনি কোনো শিল্পের সঙ্গে যুক্ত থাকুন বা না থাকুন, তার পুরো জীবনটাকে কিন্তু তৈরি করে তার শৈশব, এটা মনস্তাত্ত্বিকরা বলে থাকে। কাজে আমার ক্ষেত্রেও তার কোনো ব্যত্যয় হয়নি। এখন আমি ভেবে দেখলে দেখি যে যা লিখি, যা ভাবি,
তার অনেকটার পেছনে কিন্তু আমার সেই শৈশবের দিন রয়েছে। এই শৈশবটা ছিল অত্যন্ত রিচ। মানে আমি উত্তরপাড়ার একটি যৌথ পরিবারের মানুষ। সেখানে প্রচুর আহ, পরিবারের সদস্য সংখ্যাও যেমন অনেক, তেমনি পরিবার যে কাকে বলবো সেটাও তো ভেবে পাই না। কারণ আমার জ্ঞান হওয়া স্তক আমি দেখেছি যে আমাদের বাড়িতে বাইরের ঘর বলে একটা ঘর ছিল। সেই ঘরটাতে আমি অনেক সময় ঢুকে দেখতাম যে একজন অচেনা মানুষ তিনি ঘুমোচ্ছেন, একটা বড় তক্তাপোষ পাতা থাকতো। তো তখনকার দিনে হতো কি যে তখন ওই আশেপাশের গ্রামে গঞ্জে যারা থাকতেন তারা সরাসরি রক্ত সম্পর্কে আত্মীয় হন বা না হন, তারা গ্রামের প্রতিবেশী হন, তারা কিন্তু শহরে যাদের বাড়ি আছে ওই বাড়িতে এসে থাকতেন নির্দ্বিধায়। চিকিৎসা করাতে হবে, পড়াশোনা করতে হবে, একদম আমাদের বাইরের ঘরই তাদের ঠিকানা ছিল। আর আমি যেহেতু তখন একবারে ছোট, আমি অনায়াসে তাদের সঙ্গে মিশে যেতাম। তারা ওইটুকু একটা একটা 3-4 বছরের ছেলেকে দেখে তারাও ভারী খুশি, তারা আমাকে ডেকে নিয়ে গল্প বলতেন। তো এইরকম প্রচুর মানুষের সঙ্গে মিলেমিশে আমার ছোটবেলাটা কেটেছে। এবং যদিও এখনকার উত্তরপাড়া দেখে বিশ্বাস করা মুশকিল, কিন্তু প্রকৃতির মধ্যে কেটেছিল। আচ্ছা। আমাদের বাড়ির চারদিকে বিশাল বাগান ছিল, পুকুর ছিল। তো ফলে প্রকৃতি এবং মানুষের মধ্যেই যে বেড়ে ওঠা, এটা কিন্তু আমাকে এক ধরনের স্বাচ্ছন্দ্য দিয়েছে পরে লেখালেখির ক্ষেত্রে। কোনো জায়গায় আটকায় না আমার এই ধরনের কোনো কিছুকে রিপ্রোডিউস করতে। আর এরপর তো উত্তরপাড়ার অন্য কিছু মৌলিক দিক রয়েছে, যেটা তোমরা জানো, উত্তরপাড়ার সাংস্কৃতিক পরিমণ্ডল, আমার সেটার মামার কথা। বাড়ি ছিল। আচ্ছা, আহ সেটার কথা তো অবশ্যই বলতে হবে। আমার বাড়ির ঠিক উল্টো দিকেই আমরা নাট্য সংস্থা বলে একটা বেশ নামকরা আহ, নাট্য সংস্থার রিহার্সাল রুম ছিল। আচ্ছা, মানে বারান্দায় দাঁড়িয়ে দেখা যায়। আপনি উত্তরপাড়ার কোন অঞ্চলটায় থাকতেন? ওটাকে চরকডাঙ্গা বলে। আচ্ছা, উত্তরপাড়া আচ্ছা। অমরেন্দ্র বিদ্যাপীঠ যে ছেলেদের স্কুলটা আছে ওর একদম কাছে। তো এমনি আমার খুব ছোটবেলার স্মৃতি যে আমি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, নাটকের মহলা দেখছি। মানে যখন বাড়ি থেকে না বেরিয়েও সংস্কৃতি আমার কাছে আসতো, আমাকে সংস্কৃতির কাছে যেতে হতো না। উত্তরপাড়া এমনই একটা শহর। আর উত্তরপাড়া জয়কৃষ্ণ লাইব্রেরির মাঠে আমি কার গান শুনিনি, কোন নাটক দেখিনি, এইভাবেই তো বড় হয়েছি। সেসবের একটা ছাপ থেকে যায়। তারপর উত্তরপাড়া জয়কৃষ্ণ লাইব্রেরি পাঠাগারটার কথা তোমরা জানো। ওখানকার যে চাইল্ড ডিভিশন, সেখানে আমার বাবা আমাকে অনেক ছোটবেলায় মেম্বার করে দিয়েছিলেন। আহ ফলে হাতের কাছে বই প্রচুর পেয়েছি, এইভাবেই বেড়ে ওঠা। এবং ওই মানে ওইখান অমরেন্দ্র বিদ্যাপীঠের ওইখান থেকে একটুখানি এগিয়ে এলেই বইমেলার মাঠ, সিএ মাঠ, জানি না। বইমেলাটা কিন্তু আমাদের ছোটবেলায় শুরু ছিল না, হয়েছে। অনেক পরে হ্যাঁ, শুরু হয়েছে। হ্যাঁ। বইমেলা তো মানে মূল কলকাতা বইমেলাই শুরু হয়েছে তখন তো আমি বোধহয় ক্লাস 9-10 পড়ি আর কি। তখন থেকেই বইমেলায় যাতায়াত। এবং আমার ভীষণ সৌভাগ্য যে আমার 6 জন, মানে বাবা জ্যাঠারা যে 6 ভাই, তারা প্রত্যেকেই প্রচন্ড বই পাগল মানুষ। জ্যাঠাইমা কাকিমারাও তাই। মানে সারাক্ষণই বাড়িতে হয় কেউ গান গাইছেন, নয় কেউ ছবি আঁকছেন। এবং খুব মজার ব্যাপার হচ্ছে যে আমি পরে ওগুলো ভেবে দেখেছি যে কিরকম এই আহ যৌথ পরিবারে বড় হওয়ার যেটা সুবিধে, যে একটা এখনকার একটা ওই একক পরিবারে যেটা হয়, বাবা মা হয়তো বিদ্যুৎসাহী, কিন্তু বাচ্চাটি তাহলে বাবা এবং মা এই দুজনের যা পছন্দ সেই বইগুলোই হাতের কাছে পাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমার ক্ষেত্রে ওটা হতো কি, যে আমার জ্যাঠামশাই পড়তেন ইংরেজি ক্লাসে, আমার বাবা পড়তেন বাংলা ক্লাসে, বাবা এবং বাবার পরের ভাই যিনি, একদম ছোট কাকা যিনি, আমার মনে আছে আমি যখন এই 12, 13, 14 এরকম বয়স, তখন থেকে তার আলমারিতে কিন্তু যেগুলোকে আমরা একদম ভিন্ন ধারার সাহিত্য বলি, মানে অমল কুমার মজুমদার, অসীম রায়, এইরকম ছক ভাঙা যে সাহিত্যিকরা, সন্দীপন, ছোট কাকার আলমারি ভর্তি ছিল এই বইগুলো। এবং আমি কিন্তু ওই বয়স থেকেই এই প্রত্যেকটা বই পড়ে গেছি। আচ্ছা। আমি জ্যাঠামশাইয়ের ইংরেজি বইও পড়েছি, বাবার কাছে বাংলা ক্লাসিক যেগুলো ছিল ওগুলোও পড়েছি। কেউ কারোর কোনো বারণ ছিল না। এবং আমি দেখেছি বারণ করার কোনো মানেও হয় না, কারণ ছোটরা সেইটুকুই তাদের মনে থেকে যাবে যেটুকু তাদের বোধগম্য। যেটুকু তার মধ্যে অ্যাডাল্ট এলিমেন্ট, ওটা তাদের মাথা থেকে মুছেই যায়, ভালোটা থেকে যায়। আর ললিতা, ললিতা একটা অত্যন্ত অ্যাডাল্ট বই বলে বিবেচিত হয়তো, ভ্লাদিমির নবকভের। খুব ছোটবেলায় আমি ললিতাও পড়ে ফেলেছি, কিন্তু তার মধ্যে আমার মনে আছে কোনটা,
একটা অসামান্য উপমা মনে আছে যে অন্ধকারের মধ্যে দিয়ে একটা জিপ যাচ্ছে, তার দুটো হেডলাইটের আলো, এবং ওখানে নবকব লিখছেন যে হেডলাইটের আলো দুটো যেন ভ্যাকাম পাম্পের মতো, হুম। সাকশন পাম্পের মতো মথগুলোকে নিজের দিকে টেনে নিচ্ছে। তো আমার তার মধ্যে কোনো যৌন দৃশ্য কিছুর কথা মনে রইল না, যেহেতু আমি কিশোর বয়সে পড়েছি, যৌনতার উপলব্ধি হওয়ার আগে যখন পড়েছি আমি, কাজে আমার ওই অসামান্য উপমাটা মনে রইল। তো এতে কি ক্ষতি আছে? কোনো ক্ষতি নেই। এইভাবে। এই যে এত বই পড়তে পারছেন, এত মানুষের সান্নিধ্যে আসছেন, এবং বাড়ি ভর্তি মানুষ, তাদের আলাদা আলাদা আগ্রহের জায়গা, হুম। তাদের আলাদা আলাদা কথা বলার ধরন, তো এই এত রকমের মানুষ দেখতে দেখতে বড় হয়ে ওঠা, হুম। এটা তো সাংঘাতিক ভাবে নিশ্চয়ই যখন লেখালেখি ভীষণ। করেছেন সেই সেই ব্যাপারটাকে খুবই খুবই প্রভাবিত করেছে। খুবই খুবই খুবই। মানে ক্যারেক্টার খোঁজবার জন্য আমাকে খুব বেশি মাথা ঘামাতে হয়। আচ্ছা, আচ্ছা। আর তারপর তারপরের যে জীবন আর কি, সেখানেও আমি যেহেতু একটা সরকারি চাকরি করতাম, হুম, এবং আমি রেভিনিউ ডিপার্টমেন্টে ছিলাম, হুম, কাজেই খুব ইন্টেরিয়রে ঘুরে বেড়াতে হয়েছে, সমাজের নানা শ্রেণীর মানুষের কাছে যেতে হয়েছে। যে শ্রেণীটার কাছে বাঙালি মধ্যবিত্ত বুদ্ধিজীবী পৌঁছতেই পারে না, ব্যবসায়ী শ্রেণী, আমার তাদের সঙ্গেই আমার ওঠা বসা ছিল বহুদিন। এবং ব্যবসা বলতে তো শুধু টাটা বিড়লা না, মানে গ্রামে যে লোকটি বিড়ির ব্যবসা করছে সেও তো ব্যবসায়ী, ঠিক, তার কাছেও তো গল্প আছে। ঠিক। তো এই আর কি, তার খুব সামান্য অংশই হয়তো লিখতে পেরেছি বা লিখতে পারবো, কিন্তু ওগুলো জমা আছে মনের মধ্যে। মানুষ হিসেবে এনলিস্ট হয়েছি, লেখক সত্তাটাই তো সব নয়, লেখক সত্তার ওপরে তো মানুষের সত্তা, তাই না? এটা খুব চমৎকার বললেন, এবং সেই মানে এই কথা রেশ ধরেই পরের প্রশ্নটায় যাই। সৈকত মুখোপাধ্যায় বললে আমরা সকলেই এক বাক্যে এটা বিশ্বাস করি যে ওর বৈচিত্র্য অতুলনীয়। মানে একজন মানুষ, আপনি আপনার সরস গল্প সংকলন রয়েছে, নাইটির প্রতি বারমুডা, বা আমরা যদি ডার্ক ফিকশন বলি সেগুলো রয়েছে, ঈশ্বরের নষ্ট ভ্রূণ, বা সম্প্রতি বেরোলো ললু, এই গল্পগুলো, বা বুধদার অ্যাডভেঞ্চার কাহিনীগুলো, বা আমরা যদি তেঁতুল পাতার গল্পগুলো দেখি, সেগুলো সম্পূর্ণ আলাদা ম্যাজিক রিয়ালিজম ধর্মী। এত মানুষের সঙ্গে মিশেছেন, এত গল্প, এত কিস্সা, সেগুলোর হদিশ পেয়েছেন বলেই কি প্লট এত বৈচিত্র্যপূর্ণ হয়ে ওঠে আপনার লেখায় বা আপনার ভাবনায়? আমি জানতে চাইছি এত রকম প্লট কিভাবে ধরা দেয়। এইটা তো কিছুটা আমার কাছে অজানা, মানে এটা কোনো লেখকই বোধহয় খুব পরিষ্কার করে বলতে পারবেন না যে প্লট কিভাবে ধরা যায়। তবে একটা কথা বলতে পারি যে প্লট পাওয়াকে যদি লাকি অ্যাক্সিডেন্ট বলো তুমি, তাহলে লাকি অ্যাক্সিডেন্ট হ্যাপেন্স অনলি টু দ্য অ্যালার্ট মাইন্ডস। রাইট। অর্থাৎ যে প্লটের জন্য প্রস্তুত হয়ে বসে আছে, প্লট তার কাছেই ধরা দেয়। একজন লেখক কিন্তু 24 ঘন্টার লেখক। আমি এই যে এখানে বসে তোমার সঙ্গে গল্প করছি, এই ঘরের মধ্যে যদি কোনো গল্প থাকে সেটা আমার অ্যান্টেনা কিন্তু ধরবে। আচ্ছা। তোমার হাবভাবের মধ্যে, এই ঘরের মধ্যে যদি কোনো গল্পের উপযোগী উপাদান থাকে, আমার মন কিন্তু তাকে খুঁজছে। এটা কিন্তু খুব সচেতন ভাবে যে করছি তা না, কিন্তু আমি দেখেছি যে ওই একটা আঠা আঠা মাখানো কাগজ যদি রেখে দাও, তার উপর মাছি এসে যেমন বসলেই সে আটকাবে, এটা কিছুটা আমার ক্ষেত্রে কাজ করে। এবং আমার ধারণা সব লেখকের ক্ষেত্রেই এটা করে, যে তিনি যখন ডাক্তারের চেম্বারে বসে আছেন, ব্যাংকের লাইনে দাঁড়িয়ে আছেন, অফিসে কাজ করছেন, সংসার করছেন, তার মন কিন্তু অ্যালার্ট হয়ে আছে, এবং গল্পের উপাদান সেখানে এলে সেই মনটাকে ধরবে। এবার ব্যাপার হচ্ছে যে এরকম তো অজস্র আহ চমকে দেওয়ার, সামান্য চমকে দেওয়ার মতো কিছু পাচ্ছি, হয়তো ঘটনা নয়, হয়তো বাসে যেতে যেতে একটা কথা কানে এলো, তার থেকেও গল্প তৈরি হয়, মানে বহু হয়েছে আমার ক্ষেত্রে। হ্যাঁ, বা আমি একটা কোনো নন ফিকশন পড়ছি, একটা প্রবন্ধ পড়ছি, তার থেকেও গল্প তৈরি হয়। আমার ঈশ্বরের নষ্ট ভ্রূণে একটা গল্প আছে, বেশ গল্পটা বেশ জনপ্রিয় হয়েছিল, বাচ্চু মামার বাড়ি। বাচ্চু মামার বাড়ি একটা ডার্ক ফ্যান্টাসি। বাচ্চু মামার বাড়ির গল্পটা এরকম ছিল যে ওই একটি পাগলাটে চরিত্র, তো সে এক্সপেরিমেন্ট করতো নিজে বসে বসে ঘরের মধ্যে, কেউ জানতো না কি করছে সে, কিন্তু অ্যাকচুয়ালি দেখা গেল যে সে
মানুষের কোনো হারিয়ে যাওয়া অঙ্গকে আবার করে তৈরি করতে পারে, অপারেশন করে জোড়ানো, তৈরি করতে পারে। এবং একটি দেহোপজীবিনী একটি চরিত্র, তার একটি স্তন অপারেশন করে বাদ দিতে হয়েছিল ক্যান্সারের কারণে। সে ওর কাছে আসে, কারণ তার তো দিন চলছে না, মানে দেহোপজীবিনীর যদি একটু স্তন না থাকে সে কি করে বা ব্যবসা করবে। তো ওই বাচ্চু মামার বাড়িতে সে আসে, কিন্তু শেষ অবধি দেখা যায় যে তার স্তন বাড়তে 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 মানে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে মেয়েটি আত্মহত্যা করে। অসম্ভব ডার্ক গল্প ঠিকই, কিন্তু এটা এসেছিল মানে যুভাল নোয়া হারারির একটা বিখ্যাত বই আছে স্যাপিয়েন্স বলে। আমি স্যাপিয়েন্সটা পড়তে পড়তে জাস্ট একটা পাতা একটা ছবি দেখেছিলাম যে টিস্যু কালচার এখন কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। তার উদাহরণ হিসেবে একটা আর্ট প্লেটে ছাপা ছবি ছিল যে একটা খরগোশের পিঠে একটা মানুষের কান তৈরি হয়েছে। ওটা সত্যি করেই করা গেছিল। ওই ছবিটা থেকে বাচ্চু মামার বাড়ি তৈরি হয়েছে। হ্যাঁ, তো এরকম কবিতা থেকে গল্প এসছে। কেদার ভাদুরীর একটা কবিতা ছিল যেটা ময়ূর আমার মায়ের দিকে তাকাচ্ছে, ময়ূরটা যেন মায়ের প্রেমিক। ওই ঈশ্বরের নষ্টভূমিতেই একটা গল্প আছে কলঙ্ক ভাগী বলে। কলঙ্ক ভাগী গল্পটার সঙ্গে এই কবিতার কোনো মিল নেই, শুধুমাত্র ওই ময়ূর প্রেমিকটি ছাড়া। হ্যাঁ, কবিতা থেকেও গল্প আসে, মানে গল্প চারদিকে ছড়ানো আছে, এবার সেটাকে ধরার কাজটা। এটা আমার জন্য একটা খুব বড় শিক্ষা হয়ে রইলো, মানে আমাদের এই সন্ধানী মনটা থাকাটা খুব প্রয়োজন। এটা আমি যাকে গুরু মানি আর কি, প্রয়াত অনিশ দেব মহাশয়, তিনি বারবার আমাকে সাবধান করতেন যে লিখতে যখন নেমেছেন তখন লেখাটাই কিন্তু আপনার 24 ঘন্টার কাজ। আপনি আর যা করছেন সেটা উপরন্তু, এবং কে বলছেন, যার অন্তত 40টা রিসার্চ পেপার বেরিয়েছে বিদেশের ইউনিভার্সিটি থেকে, তিনি এই কথা বলছেন। একজন হ্যাঁ, বড় নাম, যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন অ্যাপ্লাইড ফিজিক্সের ক্যালকাটা ইউনিভার্সিটির, তিনি নিজে এই কথা মানতেন। মানে আসলে তিনি কি বলতে চাইছেন যে তুমি যাই করো মনটা যেন তোমার সারাক্ষণ লেখার দিকে থাকে। এবং এরকম তো হয় অনেক সময় যে আমরা রাস্তা দিয়ে হাঁটছি, বাসে চাপছি, ট্রেনে চাপছি, ভেতরে ভেতরে একটা গল্প কিন্তু তৈরি হচ্ছে। আর গল্প তো লেখার সময় গল্পটা লেখা হয় না, গল্পটা লেখা হয় তার অনেক আগে, মনে লেখা হয়। তো এই যে বিভিন্ন ধরনের প্লটের কথা যেটা বলছো, এখানে একটা ব্যাপার আসে কি, যে একটা বীজ যখন আসে মাথায় গল্পের, তখন আমি একটু ভাবার চেষ্টা করি যে এই বীজটাকে আমি কোন মাটিতে বসালে এটা ভালো দেখাবো বা ভালো গ্রোথ হবে। আমি এটাকে বারান্দায় চিনেমাটির টবে বসাবো না বাগানের মাটিতে বসাবো? আমি এটাকে হাসির গল্পে আনবো, না এটাকে ডিটেকটিভ গল্পে আনবো, না এটাকে মূল স্রোতের গল্পে আনবো? মানে একটা ঘটনা থেকে অনেকগুলো হতে পারে, সম্ভাবনা থাকে। এরকম কম ক্ষেত্রে হয়েছে, কিন্তু হয়েছে যে একই প্লটটা আমি হাসির গল্প লিখেছি, আবার ডার্ক ফ্যান্টাসিও লিখেছি, সম্পূর্ণ দুই মেরুর দুই গল্প হয়েছে। এটা চমৎকার চমৎকার লাগলো। এই জন্যই মানে বিভিন্নতাটা আসে। অ্যাকচুয়ালি আমি যে লিখবো বলে বিভিন্ন রকমের লিখি তা নয়, বিভিন্ন রকমের প্লট আসে যারা বিভিন্ন রকম দাবি নিয়ে আসে, তাদের দাবিগুলো মেটাতে গিয়ে আমাকে বিভিন্ন রকম লিখতে হয়। এখন মানে এই প্রসঙ্গটা উঠলো বলে একটা প্রশ্ন না করে পারছি না। এখন প্রায়শই একটা অনুযোগ শোনা যায় পাঠকের তরফ থেকে যে যারা লিখছেন তাদের সিংহভাগই একটা কল্পনাদৈন্য সমস্যায় ভুগছেন আর কি। তো তার কারণ কি এটা হতে পারে যে আমরা আশপাশটাকে দেখতে একটু ভুলে যাচ্ছি, দেখতে এবং শুনতে? মানে আমরা যত বেশি করে আমাদের নিজস্ব বুদবুদটায় ডুবে যাচ্ছি। বুদবুদটা নিজস্ব হলে অসুবিধা ছিল না, বুদবুদটা জুকারবার্গের হলে অসুবিধা। হ্যাঁ, মানে জুকারবার্গের বুদবুদে যদি ডুবে যাও খুব বেশি, তাহলে একটু কল্পনার দৈন্য দেখা দিতে পারে। এটা শীর্ষেন্দু বাবু এখন যে স্তরে পৌঁছেছেন, ওনার তো ঋষির মতো একটা মানে এখন একটা ভীষণ তৈরি হয়েছে। তো উনি যেখানে যা বলেন আমি চেষ্টা করি পেছনের রোতে দাঁড়িয়ে শুনবার। আমি বহুদিন ধরেই ওনার একলব্য শিষ্য, দেখা হয়েছে বহু, পাশাপাশি বসে থেকেছি, কিন্তু কথা বলবার সাহসও হয়নি। আর তাছাড়া একজন লেখকের সঙ্গে কথা বলার প্রয়োজনই বা কি? তিনি তো তার লেখার মধ্যে দিয়ে আমাদের সঙ্গে সবসময় কথা বলছেন। তো শীর্ষেন্দু বাবুকে ওরকম একটা ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি মনে করেন যে এই সোশ্যাল মিডিয়া এগুলো একজন লেখকের ক্ষতি করছে?
তো উনি ভারী সুন্দর উত্তর দিয়েছিলেন। উনি বলেছিলেন যে দেখো, এরকম সরাসরি যে কোনো ক্ষতি করছে তা আমার মনে হয় না, কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে লেখকের একটা ধ্যান প্রয়োজন হয়। এই ধ্যানের সময়টাকে নষ্ট করছে, ধ্যানের ক্ষমতাটাকে নষ্ট করছে। এর থেকে ভালোভাবে আর আমি উত্তর দিতে পারবো না এটার আর কি। মানে সত্যি লেখকের সমস্ত কিছু থেকে নিজেকে উইথড্র করে এনে একটা সময় দরকার যখন সে নিজের ভেতরের দিকে তাকাবে, যে সেখানে কি চলছে, সেখানে কি আছে, কোন সম্পদ আছে লুকিয়ে, কোন ছোটবেলার ছবি যেটাকে সে এখন একটা অন্য আলোয় দেখতে পায়, তার মানে কোন ছবি তাকে যন্ত্রণা দিচ্ছে, কোন ছবির মধ্যে জীবনের একটা মহৎ বোধ লুকিয়ে আছে, এইগুলো খোঁজার জন্য কিন্তু একটা আহ, একান্ত সময় দরকার। সেই ছানবিনটা করার জন্য। পরের প্রশ্নে যাই, মানে অনিশ দেব আমার খুবই প্রিয় লেখক এবং অনিশ দেব আমার খুব প্রিয় অনুবাদক। আমার মনে আছে কিশোর ভারতীতে আমি খুব ছোটবেলায় ওর অনুবাদ পড়তে পড়তে বড় হয়েছি এবং ওর উপন্যাসগুলো পড়তে পড়তে বড় হয়েছি। সেই সূত্র ধরে একটা প্রশ্ন করি। আপনি সাহিত্যের কৃতি ছাত্র এবং অনুবাদ নিয়ে আপনার ভালো লাগার কথা আমি কয়েকটা জায়গায় জেনেছি, পড়েছি। কয়েকদিন আগে একটা পোস্টে দেখছিলাম আপনি রে ব্র্যাডবেরির একটা গল্প সত্যজিৎ রায় কিভাবে চমৎকার ভাবে অনুবাদ করেছেন হুম। সেটা নিয়ে কথা বলছিলেন। আপনার নিজের অনুবাদের সংখ্যা এতটা কম কেন? কখনো কি আরো বেশি অনুবাদ করতে ইচ্ছে করেছে? তো অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ যেটা সব থেকে বড়, সেটা হচ্ছে যে আমার যে গল্প পছন্দ আমি অনুবাদ করে দিলাম এরকমটা তো হয় না। হুম, একটা কপিরাইটের ব্যাপার। হুম, কপিরাইটের ব্যাপারটা তো আমরা লেখকরা আমরা সেটেল করতে পারবো না, এটা করতে হবে প্রকাশককে, পাবলিশারকে, তাকে করতে হবে। তো সেরকম যদি কেউ করেন, ইটস ওয়েলকাম। আমি এরকম কাজ করেছি, হয়তো বেরোবে খুব শিগগিরই। মানে প্রকাশক যখন কপিরাইটের ব্যাপারটা সেটেল করে আমাকে দিয়েছে, করেছি। কারণ আমি সবসময় মনে করি যে অনুবাদ ব্যাপারটা ভীষণ জরুরি, পার্টিকুলারলি জর্জ ফিকশনের ক্ষেত্রে। কারণ জর্জ ফিকশনের না, মানে বাঙালি সাধারণ পাঠকের জর্জ ফিকশনের সম্বন্ধে কোনো ধারণাই নেই। এবার এক শ্রেণীর লেখক জর্জ ফিকশন বলে বাঙালি পাঠককে পিটুলি গোলা খাওয়াচ্ছে, সেই পিটুলি গোলাটা খেয়ে পাঠক যখন পছন্দ হচ্ছে না, তখন সে জর্জ ফিকশনকে গালাগাল দিচ্ছে। আর পিটুলি গোলা খেয়ে দুধকে গালাগাল দিলে তো সেটা উচিত না। হুম। আমার দুধ তো দুধের সীমাবদ্ধতা জায়গায় বোঝা আছে, হ্যাঁ। তাহলে যে পিটুলি গোলা খাওয়াচ্ছে তার দোষ, তাই তো? তো সেই জন্য অ্যাকচুয়াল দুধের স্বাদটা বাঙালি পাঠককে দেওয়ার খুব দরকার। জর্জ ফিকশন, আমি ইংরেজি সাহিত্যের মাস্টার ডিগ্রি করেও আমি বলছি, আমার ছিল, আমার স্পেশাল পেপার ছিল ক্লাসিক্যাল লিটারেচার। কাজেই যেটাকে মূলধারার সৎ সাহিত্য ইত্যাদি বলা হয় সে সম্বন্ধে আমার যথেষ্ট জ্ঞানগম্যি থাকা সত্ত্বেও আমি বলছি যে বিদেশে, ইউরোপ, আমেরিকায় এসব জায়গাতে কিন্তু জড় সাহিত্যে যারা হাত দিয়েছে, যারা ওখানকার যারা স্টলওয়ার্ড, তারা সাহিত্যিক হিসেবে কিন্তু মূলধারার লেখকদের থেকে কম তো ননই। ন্যারেটিভ স্কিলে তাদের আমি এক সময় লেগিয়ে রাখবো মূলধারার লেখকদের থেকে। এটা জর্জ ফিকশনে ন্যারেটিভ স্কিল ছাড়া জর্জকে দাঁড়ই করানো যায় না। ওখানে তোমাকে নয়কে হয় করতে হচ্ছে, এটা কি ইয়ার্কির ব্যাপার না? ঠিক, তোমাকে একটা ইউনিকর্নকে আমেরিকার রাস্তায় চড়াতে হচ্ছে। এটা এটা কতটা কলমের জোর থাকলে এগুলো সম্ভব, তাই না? তো এগুলো যে কেউ ইংরেজি সাহিত্য পড়লেই বুঝতে পারবে, স্টিফেন কিং পড়লেই বুঝতে পারবে, আসিমভ পড়লে বুঝতে পারবে, হেনলেন পড়লে বুঝতে পারবে। হ্যাঁ, মানে আমি যদি এদিকে দেখি, স্তানিস্লাভ লেম পড়লে বুঝতে পারবে যে কোন পর্যায়ে ওনারা নিয়ে গেছেন কল্পনা শক্তি এবং ন্যারেটিভ স্কিলকে। কিন্তু মুশকিল হয়ে গেছে যে এখানে এই জন ফিকশনের নামে যেটা চলছে, এটা একদম অ্যাবসার্ড একটা জিনিস চলছে। এখানে ডার্ক ফ্যান্টাসি বলে যা চলে, এখানে থ্রিলার বলে যা চলে, এগুলো উচিত না। এটা বেনজল প্রচন্ড ভাবে ঢুকেছে। এই বেনজলের বিরুদ্ধে আল দেওয়ার একমাত্র জায়গা হচ্ছে অনুবাদ। আমি ভীষণভাবে চাই প্রচুর ভালো বিদেশি গল্প অনুদিত হোক, এটা অনিসদাও চাইতেন, নিজে করেছেন প্রচুর। কিন্তু ওখানে একটা সমস্যা তো ওইটা যে কপিরাইটের সমস্যা, এটা তো লেখক ঠিক করতে পারবে না। আর দুই হচ্ছে, আমি নিজে মৌলিক লেখা যেহেতু প্রচুর লিখি, মানে কোনো অর্ডারের তাগিদায় লিখি না, ভেতরের তাগিদায় যেহেতু লিখি, কাজে আমাকে তো আগে আমার নিজের লেখাটা লিখতে হবে না। কারণ অনুবাদ তো আরেকজন ব্যক্তি করতে পারবেন, কিন্তু আমার লেখাটা তো আরেকজন ব্যক্তি লিখতে পারবেন না।
সেটা তো আমাকেই লিখতে হবে। এই সময়ের অভাবও একটা বড় ব্যাপার। সম্প্রতি অনেকগুলো অনুদিত বই পুরস্কৃত হওয়ার পর হুম। অনুবাদকের ভূমিকাটা একটু প্রশংসিত হচ্ছে আর কি। হ্যাঁ, ভালো অনুবাদক পাওয়া খুব দরকার, এবং এটা অত্যন্ত, এটা আমি লেখক হিসেবে বলছি না, আমি পাঠক হিসেবে, সাহিত্যের ছাত্র হিসেবে বলছি যে বাংলায় এরকম এত রিচ আমাদের, বিশেষ করে আমাদের গল্পের দিকটা, গল্প উপন্যাসের দিকটা, যেসব গল্প উপন্যাস অনুদিত হয়ে বুকার পাচ্ছে, এগুলো দেখলে না প্রাণটা হায় হায় করে। আমাদের মহাশ্বেতা দেবী অনুদিত হলে কি পেতেন উনি, মানে প্যাথেটিক ব্যাপার। একদম, আমরা যদি ঠিকঠাক অনুবাদ হয়, আমরা বিশ্ব সাহিত্যে বুক বাজিয়ে গিয়ে আমাদের গল্প উপন্যাস নিয়ে দাঁড়াতে হবে, আমাদের মেন স্ট্রিমের গল্প উপন্যাস, কবিতাও। কিন্তু হচ্ছে কোথায় উদ্যোগ নেই। উদ্যোগ? কেবল ওয়ান ওয়ে ট্রাফিক। কেবল আমরা এখানকার যারা শিক্ষিত মানুষ, আমরা সারা জীবন বিদেশি গল্পের অনুবাদ পড়ে গেলাম, কিন্তু আমাদের গল্প উপন্যাস, আমাদের বলতে আমি আমাদের এই মুহূর্তের লেখকদের বলছি, বাঙালির বলছি। বাঙালি বাঙালির যে সাহিত্য, আমার তো মনে হয় সুবোধ ঘোষ, সন্তোষ কুমার ঘোষ, এদের, মতি নন্দী, এদের গল্প অনুবাদ হলে হই হই পড়ে যেত বিশ্বে। হচ্ছে? এই প্রশ্নের উত্তর তো আমার কাছে নেই। আপনি জঁর ফিকশন শব্দবন্ধটা ব্যবহার করলেন, এবং সমসাময়িক জঁর ফিকশন হিসেবে যা চলছে তা নিয়েও কয়েকটা কথা বললেন, কিন্তু বরাবরই এক ধরনের পাঠক তারা জঁর ফিকশনকে মূলধারার লেখার সঙ্গে তুলনা করে হুম। জঁর ফিকশনের কৌলিন্য একটু কম বলে ঘোষণা করে হুম। দিয়েছে আর কি, যে ওগুলো শিশু পাঠ্য, বা ওগুলো ঠিক মানে কোট আনকোট জাতে ওঠার সাহিত্য নয়। এই এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? এটা তো মানে মূর্খামি ছাড়া আর কিছু নয়, মানে যেটা। না গো, পুরোটা মূর্খামি বলতে পারি না, মানে অ্যাকচুয়ালি ধরো পুতুল নাচের ইতিকথা, এটা তুমি এক এক বয়সে পড়লে তোমার কাছে এটা এক এক ভাবে ভালো লাগে, তাই তো? কিন্তু তুমি কালিদাসের কালে পড়লে কি তাই হবে? আমাদের বাংলা ভাষার শ্রেষ্ঠ গোয়েন্দা গল্প হচ্ছে ব্যোমকেশ, তাই তো? তো কিন্তু তাতেও তা হবে না। আসলে দেখো, ব্যাপারটা হচ্ছে যে দুরকম লেখার দুরকম পারপাস, আমাদের তো সবটাই দরকার। ঠিক। হ্যাঁ, মানে একটা বাচ্চাকে তুমি শুধু সেরেলাক খাইয়ে গেলে সে তো বাড়বে না, তাকে তো ডাল ভাত শাক সবজি ফল সব দিতে হবে। তো আমাদের তো আনন্দিত হওয়া উচিত যে আমাদের বাংলা সাহিত্যটা এমনই, যেখানে সব রকমের লেখাই আছে, কোনোটা নেই এরকম না। তো আই অ্যাম প্রাউড, আমি বাঙালি পাঠক হিসেবে আমি সত্যিই খুব গর্বিত আমার মাতৃভাষার সাহিত্য নিয়ে, যেখানে শরদিন্দুও আছেন, আবার তারাশঙ্কর বিভূতি মানিকও আছেন, থাকুন সবাই। তো লীলা আমাদের মজুমদার সবার আছেন, অনিশদেব আছেন। তো এক একজন এক এক দিকে দিকপাল, আমরা তাদের থেকে পুষ্টি পেয়েছে আমাদের মন তাদের লেখা পড়ে। মানে সবার থেকেই হ্যাঁ, সমস্তটা আহরণ। তবে হ্যাঁ, ওই তুলনামূলক আলোচনাটা এই জন্যই করা যায় না যে তুমি কখনোই আপেল এবং মাংস তুমি তুলনা করতে পারো না, কিন্তু দুটোই তোমার শরীরের জন্য প্রয়োজন। তুলনা করতে হয় কাছাকাছি জিনিসের। হ্যাঁ, কিন্তু জর ফিকশন এবং মেন স্ট্রিমের তুলনাই করা যায় না, দুটো দুদিক থেকে ভালো। এবং দুটো লেখকের কাছে ডিমান্ড করে দু রকমের স্কিল। জর ফিকশন ডিমান্ড করে ওই তুমি প্রথমে যে ক্র্যাফটস এর কথা বলছিলে, ওইটা চূড়ান্তটা ডিমান্ড করে জর ফিকশন। মেন স্ট্রিম যদি সত্যিকারে মেন স্ট্রিম হয়, সেটারও কিন্তু বাংলায় খুব আকাল। আমি এতক্ষণ বাংলা জর ফিকশনকে গালাগাল করলাম, বাংলা মেন স্ট্রিমেরও বড়ই আকাল, মানে সেই অর্থে একদম মানুষের মনের ভেতর ডুব দিয়ে মানুষের মনের কথা তুলে আনলে, এই মুহূর্তের মানুষের, এই সময়ের মানুষের যে ক্রাইসিস, তার যে আশা আকাঙ্ক্ষা, এগুলো তুলে আনবে, এরকম মেন স্ট্রিমের উপন্যাসই বা কোথায় লেখা হচ্ছে? এবং খুব বেশি লেখা হচ্ছে না বলেই কি এখন মানুষ ঐতিহাসিক পৌরাণিক থ্রিলার অ্যাডভেঞ্চারের দিকে মুখ ঘোরাচ্ছে পাঠক? এটা তো আমার তো মনে হয় তাই। কিন্তু এর উল্টো দিকটাও যদি আমরা দেখি, ধরুন এত প্রকাশনা সংস্থা প্রত্যেক বছর বই মেলায় তারা আত্মপ্রকাশ করছে, নতুন নতুন আইএসবিএন সমেত বই নিয়ে আসছে, এবার পাঠকও কি খুব নতুন কিছু চাইছেন, বা
পাঠক হিসেবেও কি তারা চ্যালেঞ্জ হতে চাইছেন? মানে এই জনপ্রিয়তাটা দিন দিন বাড়ছে, আমরা যদি বিগত 10-12 বছর দেখি, দেখবো আমাদের সিনেমায়, সাহিত্যে, অডিও স্টোরিতে, হরর, থ্রিলার, এটার একটা প্রচন্ড রকমের সংখ্যা বেড়েছে। শুধু হরর থ্রিলারটা এখন বোধহয় একটু কম। এখন যেটা দেখা যাচ্ছে গত 4-5 বছরে, সেটা হচ্ছে ঐতিহাসিক এবং পৌরাণিক। হুম, তো এটা নতুন কিছু না, মানে সাহিত্যের ইতিহাস ঘাটলে যে কোনো দেশের দেখা যায় যে এক এক সময় এক একটা জিনিসের ঢেউ আসে, হুম। প্রাবল্য আসে, আবার নেমে যায়, আবার একটা অন্য কিছু আসে। সেরকমই এখন এটা চলছে, কিন্তু মূল যে ব্যাপারটা চলছে, যে এটা আমার ব্যক্তিগত ধারণা, অনেকে প্রতিবাদ আমার লেখক বন্ধুদের মধ্যে অনেকে করেন। আমার যেটা মনে হচ্ছে যে মেইন স্ট্রিমের খুব ভালো গল্প উপন্যাস লেখা হচ্ছে না। এটার কারণ কি হতে পারে বলে মনে হয়? বললে ব্যাপারটা কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে অ্যাকচুয়ালি। এটার একটা খুব বড় কারণ, দেখো, সুবোধ ঘোষ একসময় বাসে কন্ডাক্টরি করেছেন। আচ্ছা। হ্যাঁ, তো জ্যোতিরিন্দ্র নন্দী বেলেঘাটা খালপাড়ের বস্তিতে থাকতেন। মতি নন্দী উত্তর কলকাতার গলিকে নিজের হাতের তালুর মতো চিনতেন। সুনীল গাঙ্গুলি সত্যিকারই বোহেমিয়ান ছিলেন, সত্যিকারই ওনারা অরণ্যের দিনরাত্রিতে, যে সিনেমায় না, বইতে যা দেখিয়েছেন ওই রকমই জীবনযাপন করেছেন। এখনকার নামকরা বাঙালি গল্প উপন্যাসিকদের মধ্যে দেখাও তো কজন পাবলিক ট্রান্সপোর্টে চাপে। অন্য সব ছেড়ে দিলাম, ট্রেনে বাসে কজন চাপে নাম করে একটু বলো তো আমাকে। গল্পটা তো মঙ্গল গ্রহ থেকে আসবে না, আসবে তো পরিবার সূত্রে। মানে আমাদের সেই গোড়ার দিকের আলোচনাটাতেই চলে যেতে হচ্ছে, যে আশপাশটাকে আমরা অতটা আর হয়তো দেখছি না, বা আশপাশটাকে তো এখন দেখছে না, ছোটবেলায় দেখেছেন তারা প্রত্যেকে নিশ্চয়ই। জানি না, সেখান থেকে তো নিশ্চয়ই লিখে টিকেও ফেলেছেন বেশ কিছু, কিন্তু বর্তমানে এত সেক্লুডেড, এত কোকুন্ড লাইফ লিড করছেন এরা প্রত্যেকেই, যে এদের ওই মেন স্ট্রিম লিখতে গেলে এদের অনেককেই আমি দেখেছি আজকাল তার মধ্যে 2 আউন্স ইতিহাসের গোঁজামিল দিতে হচ্ছে, বা 4 আউন্স থ্রিলারের গোঁজামিল দিতে হচ্ছে। আমি খুব মাইনিউটলি এদের ফলো করছি, যারা মেন স্ট্রিম লিখছি বলে উপন্যাস লেখে, তার মধ্যে কখনো, যাবে উদাহরণ দিচ্ছি না। না, ঠিক আছে, বুঝতে পেরেছি। এবার আপনি, আপনার কাছে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে লেখার ক্ষেত্রে ডিসিপ্লিন ব্যাপারটা কতটা জরুরি মনে করেন? মানে একজন লেখক, যেহেতু এটাও তার একটা কাজ, এবং তাকে কি একটা ধরা বাঁধা নিয়ম মেনে চলতে হবে, যে আমি প্রত্যেকদিন অন্তত এতটা লেখার চেষ্টা করব, বা আমি এতটা পড়ার চেষ্টা করব? এটা নিয়ে দ্বিমত আছে, আচ্ছা। একদম পরিষ্কার দ্বিমত আছে। আমার এক কবি বন্ধু, মানে যখন আমরা ওইরকম আড্ডা মারতাম আর কি, তুমুল ঝগড়াঝাটির আড্ডা, সে আমাকে বলেছিল যে আগুনের মধ্যে জীবনটাকে ছুঁড়ে ফেলে দিয়ে তার থেকে যে ছাইটুকু উঠে আসে ওটাই আমার কবিতা। আবার রবি ঠাকুর বলেছিলেন প্রতিভার একটা গৃহিণীপনা লাগে। আমি রবি ঠাকুরের দল। আচ্ছা। সত্যি প্রতিভার একটা, কিন্তু প্রতিভাকে বাঁচিয়ে রাখতে হবে। যার প্রতিভা আছে, বোঝা যায় তো যে আমি আমি এইটুকু করতে পারি, এটা নিয়ে ন্যাকামো করে লাভ নেই। মানে মাইকেল খুব ভালো জানতেন তিনি পারবেন বলেই তিনি ধর্মান্তরিত হয়ে ওই রিস্ক নিয়ে জীবনটাকে ওইভাবে চালিয়েছিলেন, জানতেন যে একদিন না একদিন আমি পারবো। হ্যাঁ, তো এটা লেখক বোঝে, বোঝা মাত্র কিন্তু তার উচিত একটু সুস্থ থাকার, একটু দীর্ঘজীবী হওয়ার চেষ্টা করা, সুস্থ থাকার প্রথমত। কারণ দেখো, শরীর তো মনের বাহন, শরীর সুস্থ না থাকলে কি করে লেখা হবে? হুম? তো এইটা। আর ডিসিপ্লিনের আরেকটা দিক হচ্ছে যে, যেটা তুমি বললে প্রতিদিন লিখতে বসা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তো লিখে গেছেন, কিচ্ছু লিখতে পারছেন না কিন্তু তবু ওই ডেস্কের সামনে রোজ বসতেন। এখন এটাও দ্বিমত আছে, একভাবেই যে লোকে সফল হয় তা না। সারাদিন উচ্চণ্ড ঘুরে বেরিয়ে, সারা রাত মদ খেয়ে, ভোর রাত্রিরে কেউ একটা অসামান্য গল্প লিখলেন, এরকমও তো অনেক লেখক আছেন। আমাদের বাঙালিদের মধ্যে না থাক, অন্য ভাষায় তো প্রচুর আছে, বালজাক ইত্যাদিরা, এদের তো সাংঘাতিক জীবনযাপন ছিল, চিন্তাই করা যায় না। কাজে এটার কোনো, আমি বলবো যে নির্দিষ্ট ফর্মুলা কিছু নেই। তবে যারা অতটা প্রতিভাবান নন, তারাও কিন্তু একটা জায়গায় দাঁড়াতে পারেন যদি জীবনটাকে ডিসিপ্লিন করেন। প্রতিভাবানদের ক্ষেত্রে পৃথিবীর কোথায় কোনো নিয়ম নেই। যারা সত্যিকারের প্রতিভাবান তাদের জন্য কোনো নিয়ম
সেটা পেন্টিংও লাগে না, গান গাওয়াতেও লাগে না, সাহিত্য আপনি ওটা প্রতিভাবানদের কোনো নিয়ম লাগে না। কিন্তু যারা আমার মতো মিডিওকার তাদের অবশ্যই একটা ইয়ের মধ্যে থাকা দরকার, একটা ডিসিপ্লিনের মধ্যে থাকা দরকার। আপনি একটু আগে বললেন যে বিনয় করে লাভ নেই, এখন আপনি বলছেন আমি মিডিওক্রাট। না, এটা একদমই বিনয় নয় তো। আমি তো সাহিত্যের ছাত্র, না, কাজে মজা আমি তো করছি। জানি যে মজা করছি। আমার লেখা কোথায় দাঁড়িয়ে আছে। আচ্ছা। এবারে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আহ, আমরা যদি একটু প্রসঙ্গান্তরে যাই, আপনার লেখা সেটা আমরা ইতোমধ্যে বহু প্রখ্যাত সংস্থার অডিও স্টোরি চ্যানেলে শুনতে পেয়েছি, এবং সেটা লক্ষাধিক মানুষ শুনেছেন, গল্পগুলো সমাদৃত হয়েছে। আপনার কি মনে হয় যে এটাই কি ভবিষ্যৎ, অডিও স্টোরি? মানে মানুষ কি হাতে নিয়ে বই পড়ছে, এই সংখ্যাটা ক্রমশ কমে আসবে? এই ব্যাপারটা আমি ঠিক, মানে এগুলো তো স্ট্যাটিস্টিক্স না পেলে বলা মুশকিল, যেহেতু ওটা আমার হাতে নেই আমি বলতে পারবো না। তবে আম, একটা বিপুল সংখ্যক পাঠক যারা অডিও স্টোরি না থাকলে গল্প শুনতে নি না, মানে গল্পের দিকে ঘেঁষতে নি না, এরকম একটা বিপুল সংখ্যক পাঠক আছে, যেটা তুমি বুঝতে পারবে। একটা নামকরা এরকম প্ল্যাটফর্মের অডিও স্টোরির নিচে কমেন্ট গুলো দেখি তো, হ্যাঁ, সেখানে প্রায় দেখি আমি লেখা থাকে ব্যোমকেশের গল্প দিন, ফেলুদার গল্প দিন। তার মানে কি, তারা ব্যোমকেশ বা ফেলুদার নাম শুনেছে কিন্তু পড়েনি। এটা একটু ভাবতে অসুবিধা লাগে না আমাদের? কিন্তু সত্যি মানে প্রিন্টেড বুকস এর সঙ্গে সম্পর্ক নেই এরকম কোটি কোটি ছেলে মেয়ে আছে যারা কিন্তু গল্প শুনতে ভালোবাসে, অ্যান্ড হু ক্যান অ্যাফোর্ড আ স্মার্টফোন, যাদের হাতে পয়সাও আছে, হ্যাঁ, তারা, তাদের তো এইভাবে আমরা আনতেই পারি নেটের মধ্যে। হয়তো বই 20 বছর আগেও যা পড়তেন এখনো হয়তো তা পড়ছেন, আমি একটা ইয়ে বলছি, মানে আন্দাজে বলছি। কিন্তু তারপরেও আমি কেন চেষ্টা করব না যে 20 বছর আগেও যারা নেটের বাইরে ছিলেন, এখনো যারা প্রিন্টেড বুকস এর নেটের বাইরে, তাদের কাছে আমি গল্প নিয়ে পৌঁছাই। কাজে অডিও স্টোরি ভীষণ প্রয়োজন, এবং আরেকটা জিনিস ভীষণ প্রয়োজন, এটা বাংলায় কেন হচ্ছে না আমি জানি না, ইবুকটা খুব দরকার। ঠিক। আমি নিজে এখন, আমি বেশি পড়ি ইংরেজি বই বেশি পড়ি বাংলার থেকে, কিন্তু সেটা আমার সুবিধা। কিন্তু আমি বাংলা বই খুঁজতে গিয়ে আমি তো পাই না, তো অনেক বই আউট অফ প্রিন্ট, আমি না দোকানে গিয়ে পাচ্ছি না ইবুক পাচ্ছি। ইবুকের সুবিধা হচ্ছে সেটা চিরকাল আমার অধিগম্য থাকবে। হুম, তো এখন কয়েকটা প্রকাশনা সংস্থায় খুব কিউআর আবার দিয়ে আবার দেয়। সাকুল্যে বলে খান 4-5 বই আছে, হ্যাঁ, সৃষ্টি সুখের একটা বই আছে, সফিজনের 2টো বই আছে, এরকম বোধ হয়, মানে পত্রভারতীর 2-3টে আছে, এইরকম আর কি। এটা কোনো একটা রেশিও হলো, এটা 50টার মধ্যে 5টা। মানে আমরা এখনো একটু এই পুরাতন পন্থী হয়ে না, রয়েছে এটা খুব তাড়াতাড়ি ক্যাচ আপ করাবে। এবং পেপার ব্যাক বই। ইয়ে খুব ভালো কাজ করছে, জয়ঢাক, মানে দেবজ্যোতি ভট্টাচার্যের যে প্রকাশনা, ওরা বিউটিফুল কাজ করছে। ওদের প্রায় সমস্তটা কিন্তু ইয়েতে পাবে, ইবুক হিসেবে পাবে। এটা কিছুই না, এটা মাইন্ডসেটের। আমাদের পেপার ব্যাক বইও তো অতটা বেরোয় না, মানে নেই তো। হার্ড কভার নিয়েই সবাই না obsessed। না, প্রকাশকদের অনেকগুলো দিকে মন দেওয়ার আছে, অনুবাদে মন দেওয়ার আছে, বইকে একটু সস্তা করার দিকে মন দেওয়া আছে, এবং ইবুক তৈরি করার দিকে মন দেওয়ার কাজটা বাকি আছে। এগুলো করতে হবে, না হলে হবে না। একটা জাস্ট অনলাইন বিপণন হয়ে কত সুবিধা হয়েছে। ঠিক। তুমি কি বিশ্বাস করো যে এখন যারা আইটি সেক্টরে 70-80 হাজার টাকা মাইনের চাকরি করছে, তারা আমাদের মতো কলেজ স্ট্রিটে জল ভেঙে কাদা মারিয়ে বই কিনতে যাবে? হোয়াটসঅ্যাপে একদম অর্ডার যেতই করে না। দেন। কিন্তু তাদের মধ্যে সব থেকে বেশি সংখ্যক পড়ুয়া ছেলে মেয়ে আছে। টেক ইট ফ্রম মি, আইটি সেক্টরে সব থেকে বেশি বাংলা বইয়ের গুণগ্রাহী আছেন। ইভেন বার্ডিং লেখক যদি আসে ওখান থেকে আসবে। এটা খুব জোর দিয়ে বলছি। একদম জোর দিয়ে, আমি তো জানি, আমি তো মিশি এদের সঙ্গে। হুম, কিন্তু তারা কোনোদিন কলেজ স্ট্রিটে গিয়ে বই কিনবে না, তাদের ওই ঘরে বইটা পৌঁছে যাচ্ছে বলে তারা কিনছে। এবং তার যে পছন্দের বইটি কোথায় কোন কোনায় একটা কপি পড়ে আছে সেটা সে গিয়ে খুঁজে পেত, সেটা একজন অনলাইন বুক সেলার পান, সে সেই সার্ভিসটা দিচ্ছে, পয়সা নিয়ে নিক তার বদলে, ঠিক তাতেও কিছু এসে যায় না। এবার একটা জিজ্ঞাস্য আমার, অনেকদিন ধরেই কৌতূহল ছিল। আমাদের এখানে কেউ ধারাবাহিক ভাবে একটা কাজ করলে তাকে একটা বিশেষ ব্র্যাকেটে ফেলে দেওয়া হয়। এই যে
আমরা এতক্ষণ ধরে যে বই নিয়ে কথা বললাম তার মধ্যে আপনার সরস গল্প সংকলন রয়েছে, ম্যাজিক রিয়েলিজম ধর্মী গল্পগুলো রয়েছে, অ্যাডভেঞ্চার উপন্যাস মানে রয়েছে। আমি মজা করে বলি যে রন্ধন প্রণালী এবং বাগান করা এই দুটোর বাইরে একটা ম্যাগাজিন আর যা থাকে আমি সব লিখি। জ্যোতিষ নিয়ে লিখি। এই তিনটে বিষয় শুধু এই তিনটে এত বাকি রেখেছি, মানে রাশিফল, রন্ধন শিল্প আর বাগান করা। আচ্ছা। এছাড়া একটা ম্যাগাজিনে আর যা বেরোয় আমি সব লিখি। হ্যাঁ, তার জিজ্ঞাসাটা কি? হ্যাঁ, অথচ আপনার নাম শুনলে পাঠকের একটা বড় অংশের মাথায় আসে যে কোট আনকোট ডার্ক ফিকশন লেখা, ডার্ক ফ্যান্টাসি। ডার্ক ফ্যান্টাসি, এবং এই তিনি এই ধরনের লেখা লেখেন। অথচ আপনি কবিতাও লেখেন এবং সেগুলো মানে বই তো রয়েইছে, কিন্তু আপনাকে যারা ফেসবুকে ফলো করে তারা আপনার কবিতা আপনি মাঝে মাঝে সেখানে পোস্ট করেন, কিন্তু কবি সৈকত মুখোপাধ্যায়কে নিয়ে প্রায় আলোচনাই হয় না। না, এখানে একটা ফ্যালাসি আছে। মানে একটা হাতি দাঁড়িয়েছিল, এবার কয়েকজন অন্ধ হাতিটাকে দেখতে আহ, পাচ্ছে। এবার যে পাটা ছুঁয়েছে হাতির, সে বলছে হাতি একটা থামের মতো দেখতে। যে দাঁতটা ছুঁয়েছে সে বলছে হাতিকে একটা লাঙলের ফালের মতো দেখতে। যে কানটা ছুঁয়েছে সে বলছে হাতিকে একটা কুলোর মতো দেখতে। এবার সৈকত মুখার্জির কোনটাকে ছুঁয়েছে তার উপরে নির্ভর করছে যে কে সৈকত কিভাবে মুখার্জি দেখছেন। কার চোখে কি ছুঁয়েছে। মানে কি, কেউ কবিতা ভালোবাসে, আমাকে না এগুলো প্রতিদিন শুনতে হয়। যিনি কবিতা ভালোবাসেন তিনি আমাকে বলেন, সৈকতদা আপনি সব ছেড়ে কবিতা লিখুন। আমার ইনবক্স ভর্তি আছে, কেন গল্প লিখছেন। যে ডার্ক ফ্যান্টাসি ভালোবাসে সে বলে যে কেন আপনি এইসব দেশ আনন্দবাজারের গল্প লিখেন, ডার্ক ফ্যান্টাসি লিখুন, খালি সময় নষ্ট করছেন। হুম, হ্যাঁ, আবার যে মেন স্ট্রিম ভালোবাসে সে বলে কেন ভূতের গল্প লেখো, নারী পুরুষের সম্পর্ক এসব নিয়ে, প্রেম টেম নিয়ে লেখো। তো আমার সমস্যা হচ্ছে যে আমার তো সবকটাই লিখতে ইচ্ছে করে। পাঠক হিসেবে যেমন আমার সব রকমই পড়তে ইচ্ছে করে, আমার লেখক হিসেবে সব রকম লিখতে ইচ্ছে করে। বিভিন্ন আমার হাসির গল্পও লিখতে ইচ্ছে করে। আমি অনিচ্ছায় তো আজ অব্দি এক লাইনও লিখি। ঠিক। হ্যাঁ, তো এই হচ্ছে সমস্যা। এবার না, ওটা ওটা বোধহয় ঠিক নয়, জানো তো। মানে তোমার সঙ্গে যাদের দেখা হয়েছে হয়তো তারা এরকম কথা বলেছেন, কিন্তু এর বাইরে অনেকেই আছেন যারা কিন্তু আমাকে অন্যভাবেই পরিচয়টা দেন। মানে কিস্সাওয়ালা লেখক হিসেবে দেন, হুম, বা স্বাগত নৈরাজ্যের লেখক হিসেবে, এরকম অনেক মানুষ আছেন। এজ গ্রুপটা অনেক সময় পাল্টে যায়। একটু ছোটদের মধ্যে দেখা যাবে যে আমি ডার্ক ফ্যান্টাসি ডার্ক লেখক হিসেবে ফ্যান্টাসির পরিচিত। জনপ্রিয়তাটা একটু বেশি। কারণ ছোটরা তো অতটা, মানে ছোট বলতে আমি বলছি যারা তরুণ তরুণী এখনকার, তারা অতটা তো মেন স্ট্রিম পড়ছে না, এটা তো প্রথমেই বলে রাখলাম। এবার কবিতার পাঠকটা তো পাঠকবৃত্ত বরাবরই একটু ছোটই ছিল, মানে আমার যা মনে হয় আর কি, এবং সেটা নিয়ে এখন যারা লেখালেখি করছেন, এবং আমি অনেকের সমসাময়িক অনেক কবির লেখা ফলো করি, হুম। ভালো লাগে। তারা বারবারই বলেন যে বাংলা কবিতার একটা আর্কাইভ খুবই প্রয়োজন। হুম, মানে এত দিকপাল সাহিত্যিক কবিতা লিখেছেন হুম, বাংলায়, হুম, একটা আর্কাইভ ভীষণ ভাবে ভীষণ প্রয়োজন। প্রয়োজন। বাংলা কবিতাকে যদি আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, কি কি করা যেতে পারে বলে আপনার মনে এটা হয়? না, এটা ব্যক্তিগত উদ্যোগে হওয়া মুশকিল, এটা কবিতা একাডেমির মতো যে সংস্থাগুলো আছে এদের করতে হবে। প্রাতিষ্ঠানিক উদ্যোগ। হ্যাঁ, সত্যি কথাই তো। আজকের যুগে আমি কেন গুগল সার্চ করে অমিয় চক্রবর্তীর সমস্ত কবিতা পাবো না, আমি কেন প্রণবেন্দু দাশগুপ্তের সমস্ত কবিতা পাবো না, কেন এগুলো ব্যক্তিগত উদ্যোগে নির্বাচিত কয়েকটা কবিতা থাকবে? দেন হোয়াট দ্য একাডেমি ইজ ফর। এগুলো দরকার তো, এগুলো সরকারি ভাবে করা হোক। মানে প্রাতিষ্ঠানিক উদ্যোগ না হলে একটু মুশকিল। এটা আরেকটা, মানে কেন প্রয়োজন জানো তো, যে কবিতা, এটা যে কোনো সাহিত্যের যে কোনো ধারার ক্ষেত্রেই খাটে, বিশেষত কবিতা। কবিতা লেখা শেখার একমাত্র উপায় কবিতা পড়া। এবং কোন কবিতা পড়া? সমসাময়িক কবিতা একদমই নয়। সমসাময়িকতার মধ্যে তুমি তো ডুবে আছো, তুমি এখন লিখছো, তুমি তোমার সমসাময়িক কবিদের মধ্যেই ডুবে আছো। তোমাদের পরিপার্শ্ব ঘটনা, ভাষা এক। তোমাকে পড়তে হবে তো মানে অন্তত গোবিন্দ দাস থেকে, ভরতচন্দ্র থেকে, মাইকেল তো মুখস্থ করে থাকতে হবে তোমার। তা নাহলে কিসের কবিতা লিখবে তুমি? শব্দ পাবে কোথায়? কবিতা তো শব্দ, কবির একমাত্র অস্ত্র হচ্ছে শব্দ। লেখকেরও তাই। একজন গদ্য লেখককে কবিতার অ্যাপ্রেন্টিসশিপ করতে হবে। তুমি এমন একজন ভালো সাহিত্যিককে দেখাতে পারবে না যিনি পাতার পর পাতা কবিতা না লিখেছেন একটা বয়সে। ছিঁড়ে ফেলে দিয়েছেন, ছাপাননি, সেটা আলাদা কথা, কিন্তু লিখেছি। লিখেছেন।
শব্দ তো হচ্ছে আমাদের প্রাণ। আমি তোমার কাছে কমিউনিকেট করব, কি দিয়ে করব? আমার তো সিনেমার মতো আমার লাইট ক্যামেরা সাউন্ড এত কিছু নেই। সাহিত্যিক তো ভীষণ একা মানুষ, তার একমাত্র আয়ুধ হচ্ছে তার শব্দ। একটা গদ্য, একটা গল্পে আমি রোদ লিখবো না রোদ্দুর লিখবো না রৌদ্র লিখবো, আমি বন লিখবো না জঙ্গল লিখবো না অটবি লিখবো, এটা আমাকে মুহূর্তের মধ্যে ঠিক করতে হচ্ছে, এবং ওই ঠিক করাটা কবিতার অ্যাপ্রেন্টিসশিপ ছাড়া সম্ভব না। ওই স্বতঃস্ফূর্ততাটা। একদম গদ্য লেখককে কবিতা পড়তে হবে, লিখতে হবে। অনিসদার অনিসদা লিখতেন ইউর ফিকশন, ওনার ফার্স্ট লাভ ছিল নাটক। অনেকে জানে না যে উনি বহুরূপী যে পত্রিকা যে, হুম, সেখানে নাটকের সমালোচনা লিখেছেন। আচ্ছা। এইরকম মাপের উনি নাটক বোদ্ধা ছিলেন। উনি আমাকে বহুবার বলেছেন যে সত্যজিৎ রায়ের গল্পের যে ম্যাজিক, যেটার থেকে আমরা কেউ বেরোতে পারি না, সেটার একটা কারণ হচ্ছে যে উনি চিত্রনাট্য লিখতেন সিনেমা। ফলে ওনার ডায়লগ তুমি বলো, মানে আমাদের ক্যাচ ওয়ার্ড হয়ে গেছে ওনার কত, ফেলুদার গল্পের কত ডায়লগ, বা ছোট গল্পগুলো, তাই না? ভাবিয়ে তুললো রে তোকে, সে তো আমরা এমনি ব্যবহার করি আজকাল। তো এটা কেন পারা যায় যে ওই নাটক লিখলে, নাটক দেখলে, নাটক পড়লে, এগুলোও দরকার একজন গদ্যকারের। অনিসদার দ্বিতীয় প্রেম ছিল কবিতা, বাংলা আধুনিক কবিতা। উনি আমাকে অনেক এখনকার কবিতার সঙ্গে আলাপ করিয়ে দিয়েছেন। আচ্ছা। এবং আমার ধারণা যে আমি অনিসদাকে কাছ থেকে দেখেছি বলে তার কথাটা বলছি বারবার, যারা এখনকার খ্যাতিমান সাহিত্যিক আছেন তাদের প্রত্যেকেরই এই অ্যাপ্রেন্টিসশিপ আছে, এছাড়া হয় না। কবিতা, আমি আমি ব্যক্তিগতভাবে অনেকেই তো আমার বন্ধু, আমি জানি তারা মুখস্থ বলে যেতে পারে ঘন্টার পর ঘন্টা কবিতা। মানে দেখে একজন সাহিত্যিককে যেটা মনে হয় না যে ও আছে বোধ হয় গড গিফটেড, সেই জন্য ও লেখে। কেউ গড গিফটেড, প্রত্যেকে ভয়ঙ্কর পরিশ্রম করতে হয়েছে। লেখকের প্রস্তুতিটা পেছনে থাকে। আমি দায়িত্ব নিয়ে বলছি, মানে এগুলো আমার কথা না, আমি কিন্তু মানে কিছু না, কিন্তু আমার যারা বন্ধু আছেন খ্যাতিমান, তাদের আমি তো চিনি খুব ভালো করে, তো তাদের কিন্তু এই প্রস্তুতিটা আছে। প্রচুর পড়েছেন, সব রকমের লেখা পড়েছেন, সিনেমা দেখেছেন, নাটক দেখেছেন, তারপর তারা আজকে লিখতে পারছেন। এটা খুব চালু কথা আছে না যে 1000 কথা পড়লে এক কথা লেখা যায়, খুব সত্যি কথা। আপনি এটা একদম বিশ্বাস করেন? বিশেষ করে এই জন্যই বলছি, কবিতার আর্কাইভের কথা বলছো, এটা খুব মানে একটা ট্র্যাজিক ব্যাপার। আমি অনেক তরুণ কবিকেও জিজ্ঞেস করেছি, আমি খুব মিশি, এই যে বইমেলায় গিয়ে আমি বসে থাকি না রোজ, আমি যত একদম ওই 20 থেকে 30-এর যারা পাঠক এবং লেখক হতে চাইছেন, অ্যাসপায়ার লেখক যারা, তার সঙ্গে কথা বলি, জিজ্ঞেস করি কি পড়ছো, কি পড়েছো। অদ্ভুত, মানে 3 বারুদ যে বাদই দাও, গদ্যে অনেকে মতিনন্দী শ্যামল পড়েনি, জ্যোতিরিন্দ্রনন্দী পড়েনি, দেবেশ রায় তো ছেড়েই দাও। অথচ ম্যাজিক রিয়ালিজম বললে তারা মার্কেস বলে, জ্যোতিরিন্দ্র নন্দীর নাম কারোর মাথায় আসে। দেবেশ রায়, তোপ বলে একটা গল্প আছে যেটা প্রাচীন কামানের নল থেকে একটা জনপদ রাত হলে বেরিয়ে আসে। ম্যাজিক রিয়েলিটি শেখার জন্য আমাকে সাউথ আমেরিকায় যেতে হবে? আমরা ম্যাজিক রিয়েলিটির মধ্যে বাস করি। আমি এক জায়গায় লিখেছিলাম যে আমি যখন খুব ছোট, বাড়িতে গরু ছিল, বললাম না আমাদের খুব বাগান ঘেরা বিরাট বাড়ি ছিল উত্তর পাড়ায়, গরুর প্রথম দুধ হলে দাদু ওই দুধটা একটা ঘটিতে নিয়ে মানিকপীর তলায় মানিকপীরকে প্রথম দুধটা দিতে যেতেন। মানিকপীরকে বলা হতো যে গরু বাছুর এদের দেখভাল উনি মানে ভালো করেন। মানিকপীরের ওখানে যেতাম, ওইখানে একটা এরকম কবর ছিল, আর তার পাশে একটা গর্ত ছিল মাথার কাছে, ওই গর্ত দিয়ে দাদু দুধটা ঢেলে দিত, নিচে শুয়ে মানিকপীর দুধটা খাচ্ছে। তো এর থেকে বড় জাদু আমরা বলছি না যে আমরা খুব অভাগা, যে আমরা এই ট্র্যাডিশন গুলোকে ভুলে যাচ্ছি। এই প্রচুর গল্প কিন্তু আমাদের এখানে রয়েছে, এগুলোকে বড় সাহিত্যিকরা ব্যবহার করেছেন, করছেন। আবার আবার একটু যদি প্রসঙ্গান্তরে যায়, আপনি পত্রভারতী, আনন্দবাজার গোষ্ঠীর মানে মতো যারা একদম প্রতিষ্ঠিত প্রকাশনা সংস্থা, দীর্ঘদিনের একটা সংস্থা, এদের সঙ্গে কাজ করেছে। আবার একদম অরণ্যমন বা এই আপনি জয় ঢাকের কথা বললেন, যারা তুলনামূলকভাবে
নবীন আর কি, সদ্য তারা একটা যাত্রা শুরু করেছে, তাদের সঙ্গেও কাজটা করেছে। হুম। এবার কি মনে হয় এখন যারা প্রকাশনায় আসছেন বা যারা প্রকাশনা সংস্থা তৈরি করছেন, তাদের ভিশনটা এই বিগ হাউস গুলোর তুলনায় কিরকম? মানে তারা কি আরেকটু ছক ভাঙা কিছু খোঁজবার চেষ্টা না, করছেন? এরকম একটা চালু কথা আছে বটে, কিন্তু গ্রাউন্ড রিয়েলিটিটা বুঝতে হবে। বাংলা প্রকাশনার এখন যে অবস্থা, না তাতে বড় ছোট কেউই রিস্ক নিতে পারে না। দুটো এরকম বই তারা বার করতেই পারেন যে বইগুলো বিক্রি হবে না, কিন্তু যেগুলো প্রেস্টিজ পাবলিকেশন, ঠিক আছে? তার জন্য তাকে কিন্তু সিমিলারলি দুটো এমন বই বার করতে হবে যেটা বিক্রি করে ওই যে বই দুটো বিক্রি হবে না তার খরচটা তারা তুলতে পারবে। এটাই বরাবর বাংলা প্রকাশনার রীতি। ছোটরাও কিন্তু এই রীতিতেই চলছে। হুম? জায়গাটা ওরকম নয়, এখানে কোনো ফ্যান্সি এসব আনতে গেলে না মারা পড়বে। খুব টাফ মার্কেট, খুবই টাফ মার্কেট। কাগজের দাম যেভাবে বাড়ছে, অন্যান্য খরচ যেভাবে এখন বাড়ছে, তো এই বাজেটের পর ট্যাক্সের গল্পটা জিএসটির অন্যরকম। ব্যাপারটা এসছে, এবং সত্যি কথা বলতে কি, বাংলা বইয়ের দাম তো অন্যান্য সমস্ত কমোডিটির থেকে কম। একটা ভালো পারফিউমের দামে একটা মোটা বই হয়ে যায়। পত্রভারতীর একটা বই আছে অনির্বাণের, লিওলিসা মিকেল। আমি বইটা হাতে নিয়ে আমি মানে স্তম্ভিত হয়ে গেছি যে এই বই কি করে 500 টাকায় দিয়ে দেবে? তার মলাটের কাগজ থেকে শুরু করে তার ভেতরের ইলাস্ট্রেশন থেকে শুরু করে, ওটা বিদেশি হলে ওটা 1,500 টাকা দাম হতো কিন্তু। মানে এরা তো একটা অসাধ্য সাধন করছে বাংলা পাবলিশাররা, এবং সেই অসাধ্য সাধন করছে তারা আহ, মানে কি বলবো, অত্যন্ত রিস্ক নিয়ে আমার ধারণা। কিছুটা বাঁচিয়ে রেখেছে সেলফ পাবলিকেশন ইত্যাদি গুলো, এটা একটা নতুন ভিটামিনের যোগান দিয়েছে বটেই বাংলা প্রকাশনা জগৎকে। প্রচুর লেখক বই ছাপাচ্ছেন, এখান থেকে একটা বাণিজ্য আসছে, কিন্তু এটা তো একটা সামান্য অংশ। বাকিটা প্রত্যেকেই একটা ঝুঁকি নিয়ে কাজ করছেন, যে এখানে না বড় ছোট কেউই খুব ছকভাঙা কাজ করতে রাজি হবে না। লিটল ম্যাগাজিনের চরিত্র বদলে গেছে। এইটাই যারা আমি করতো, যেটা আতুর ঘর ছিল বাংলা সাহিত্যে, তারা বদলে গেছে। আপনি তেঁতুলতলার গল্পের ভূমিকায় লিখেছিলেন যে বাণিজ্যিক লেখা হচ্ছে কপি বুক ক্রিকেট, আর নিজের মতো শট খেলা যায় লিটল ম্যাগাজিন গুলোতে। এখন ওটাই কি আর যায়, আমার সন্দেহ ওই আছে। প্রশ্নটাই আমি করতাম যে লিটল ম্যাগাজিনও তো অনেক পাল্টেছে, এবং প্রথমত বেশিরভাগই হচ্ছে বিশেষ সংখ্যা। ঠিক। বিশেষ সংখ্যাগুলো মানে আমি যদি আম, আমি যদি রাজনীতিতে আগ্রহী না হই, তাহলে একটা লিটল ম্যাগাজিনের রাজনৈতিক বিশেষ সংখ্যা তো আমি কিনবো না। আর দাম কি, আর কিন্তু 500-600 টাকা করে একটা লিটল ম্যাগাজিনের দাম হচ্ছে বিশেষ সংখ্যা। অথচ হওয়া উচিত ছিল উল্টোটা, মানে সহজ পাঠ্য হবে, এই ভুল বললাম, সহজ পাঠ্য না, সুলভ হবে। হ্যাঁ। না, এই ব্যাপারটা মানে খুব ভাবিয়ে তুলেছে আমাকে। আমি লিটল ম্যাগাজিনের সম্পাদকদের দেখেছি, দেশ আনন্দবাজারে লেখা ছাপার থেকে অনেক কঠিন ছিল লিটল ম্যাগাজিনে লেখা ছাপা। মানে পরিকথা দেবব্রত দা আমার সামনে একজন, মানে আজকে 20 বছর আগের কথা বলছি, এক প্রখ্যাত সাহিত্যিককে বলে দিলেন, তোমার লেখাটা ভালো হয়েছে কিন্তু গল্প হয়নি, ছাপতে পারবো না। পরিকথার কপি বিক্রি হতো, তুয়াক্কা করতো। এটাই তো লিটল ম্যাগাজিনের চরিত্র ছিল। অমৃতলোক, সমীর অন্দার, মানে এই মানুষগুলো চলে গেলেন না, এটাই তো একটা সমস্যা। মানে একদম মানে বোঝাই যেত যে আমন্ত্রিত হও আর যা হও, লেখা যদি আপ টু দা মার্ক না হয় ছাপা হবে না। এবং আমি দুরু দুরু বক্ষে লেখা দিতাম। আমার সৌভাগ্য যে লিটল ম্যাগাজিন থেকে আমার কোনো লেখা অমনোনীত হয়, সেটা আমার একটা খুব গর্বের ব্যাপার। আমার লেখালেখি নিয়ে গর্ব যদি কিছু করার থাকে, তাহলে আমি এই গর্বটাই করব যে আমি প্রথম থেকে অপর, অমৃতলোক, পরিকথা এইসব পত্রিকাতে লেখবার জায়গা পেয়েছি যখন আমি লেখা শুরু করেছি, যেখানে আমার পাশে লিখতেন রবিশঙ্কর বর, হ্যাঁ, পাশে পাশে লিখতেন আহ, সন্দীপন। এর তো কোনো তুলনা হতে পারে না। হ্যাঁ, ভীষণ চেঞ্জ হয়েছে, ভীষণ। লিটল ম্যাগাজিনও সেফ খেলছে। লিটল ম্যাগাজিন সেফ খেললে আর কার কাছে যাবে যারা পরীক্ষা নিরীক্ষামূলক লেখা লিখবে? আপনি সম্পাদকদের কথা বললেন, এবং আপনার কি মনে হয় যে সম্পাদক এই পদটা
এবং সম্পাদনায় কাজটা, এই দুটো কি কিছুটা পাল্টেছে? কারণ প্রশ্নটা করছি কারণ আমরা আগে অনেকের নাম শুনেছি যারা সম্পাদক হিসেবেই যথেষ্ট বড় ছিলেন, হুম। কিন্তু এখন কি সম্পাদকের কাজটা কেবল প্রুফ দেখায় পর্যবসিত হয়েছে বলে মনে হয়? প্রুফ দেখা, তার আগে লেখা জোগাড় করা, এডিটরের আগে কালেক্টর, হুম। প্রুফ দেখার জন্য লোক টোক থাকে, 10 জন থেকে কালেকশন করে নিয়ে একটা সংকলন করে দেয়, এটা তো সম্পাদনা না। তো তুমি বুঝতেই পারছো, তুমি বলছো তোমার প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে আছে। তো আমার মতে যাদের আর্থিক সঙ্গতি আছে তাদের কপি এডিটর মাইনে দিয়ে রাখা উচিত। কপি এডিটর, তুমি জানো বিদেশি সাহিত্যে তাবর তাবর লেখকের বই, মানে 2 বছর যদি লিখতে লাগে 2 বছর লাগে সেটা সম্পাদিত হয়। ঠিক। এবং তাদের নাম থাকে বইয়ের ফন্ট, ওটা কোনো লজ্জার ব্যাপার না। বইয়ের ভূমিকায় ফ্রন্টিসপিসে নাম থাকে যে এরা এরা এই বইটাকে এডিট করেছে। ওই ব্রিফ হিস্ট্রি অফ টাইম নিয়ে গল্পটা আছে না হকিং এর, যে ওনার সম্পাদককে নামটা ভুলে গেছি, উনি বলেছিলেন যে তোমার এই প্রত্যেকটা ফর্মুলার জন্য তোমার 10 লক্ষ করে পাঠক কমবে, ফর্মুলা কাটো, এবং উনি কেটেছিলেন। তো সম্পাদনা এই জন্য দরকার, মানে অত্যন্ত লজ্জাজনক অবস্থা হয়ে যাচ্ছে। মানে কিছুদিন আগে আমি দেখলাম একটা ভাষা, যে পীঠ ও কোমরের সন্ধিক্ষণ, মানে সন্ধিক্ষণ, সন্ধিক্ষণে? সন্ধিস্থলেকে সন্ধিক্ষণে আচ্ছা, লিখেছে, আচ্ছা। সেটা বইতে ছাপাও হয়েছে। হ্যাঁ, তো পড়া কম। দেখো বই ছাপলেই তো লেখক হওয়া যায় না। এবং এখন বোধহয় আর কেউ নেইও যার অন্তত যিনি বইমেলায় যান পড়েন কিন্তু তার একটা বই নেই, এরকম বোধহয় সকলেরই। কমে আসছে, হ্যাঁ, ঠিক কথা। বই ছাপলেই লেখক হওয়া যায় না। মানে আমরা লেখক ওই কোটিতে গুটি কি লেখক থাকে, তবে ওই কালের যে ছাঁকনি তার উপর আমার আস্থা আছে। ওটা ঠিক দেখবে তুমি যে 1000 লোক ফেসবুকেই কবিতা লিখছে ধরো, তার মধ্যে থেকে কয়েকজন জনপ্রিয়তা পেলেন, তার কবিতা ভাল লাগলো লোকে, কোথাও একটা এই ছাঁকনিটা কাজ করে। প্রিন্ট বুকস এর ক্ষেত্রেও তাই, প্রচুর বই ছাপা হচ্ছে, তার মধ্যে পরিমল ভট্টাচার্য ঠিক আলাদা করে উঠে আসবেন, সন্ন্যাস্তানন্দ উঠে আসবেন, মানে এটা ঠিক দুধ আর জল আলাদা হয়ে যায়। এটা পাঠকদের ছাঁকনি, এই ছাঁকনিটার কোনো তুলনা নেই, এর কাছে কোনো ক্ষমা নেই। খুব ভালো বললেন। আমরা শেষ দিকে চলে এসেছি। এবার বাংলা সাহিত্য এখনকার, এবং বাংলা সাহিত্য কেন্দ্রিক যে ইন্ডাস্ট্রি, এই দুইকে আগামী 5 বছরে কোথায় দেখেন, এটা যদি একটু বলেন। মোটামুটি এরকম জায়গাতে, মানে খুব যে প্যারাডাইম শিফট কিছু হবে বলে আমার মনে হচ্ছে না। একটা স্থবিরতার কথা বলছি। এইভাবেই চলবে, পাঠক আছেন কিন্তু, এবং খুব সুখের কথা হচ্ছে যে ইয়ঙ্গার জেনারেশনের মধ্যেই পাঠক আছে। হুম। এবার কোনো কালেই বাঙালি খুব বিশাল পাঠক ছিল এরকম না। আমরাও যে স্কুলে পড়তাম, আমি তো অত্যন্ত, তুমি তো জানোই, উত্তরপাড়ায় যখন আমরা বড় হচ্ছি, উত্তরপাড়া তো বেশ সংস্কৃতি মনস্ক জায়গা বলেই বিদিত। সেখানেও আমার ক্লাসের সবাই যে বিকেল হলে লাইব্রেরিতে যেত তা তো না, খেলার মাঠে যেত, গঙ্গার ঘাটে যেত, অন্য কোথাও যেত। যে চিরকালই সবাই বই পড়ছে তা না, এখনো অনেকেই পড়ছেন, এবং ইনস্পাইট অফ এভরিথিং অনেকেই কিন্তু সিরিয়াস সাহিত্যে খোঁজ করছেন। এবার আমি বারবার বলছি যে সরকার, তারপর পাবলিকেশন, এদের বড় দায়িত্ব থেকে যায়, এটা আমরা এখানে কথা বলে কিছু করতে পারবো না। এই ভালো বইয়ের কাছে পাঠককে পৌঁছে দেওয়ার দায়িত্বটা কিন্তু সরকার বা পাবলিকেশন এদের নিতে হবে। প্রচুর বই বেরোচ্ছে বলে পাঠকদের একটা সমস্যা হয়ে যাচ্ছে কি, তারা ভালো বইয়ের কাছে পৌঁছানোটা আরো দূর হয়ে যাচ্ছে তাদের কাছে। প্রবলেম অফ প্লেন্টি। 100 জন যদি বলে এটাই আমার সেরা বই, মানে পাবলিকেশনই বলছে ফেসবুকে এসে, একজন কেউ প্রশ্ন করছেন যে কোনো বইয়ের গ্রুপে যে আচ্ছা আমি ভালো ডিটেকটিভ গল্প কি পড়তে পারি, আমি নিজে যেগুলো রেকমেন্ড করতে পারতাম, মানে বাংলায় ভালো ডিটেকটিভ বই, আমি দেখলাম সেগুলোর নামই এলো না কোথাও। যে যার নিজের পাবলিকেশনের 10টা করে বইয়ের নাম বলে দিয়ে চলে গেল। এবার ওই পাঠক যখন সেই গোলা বইগুলো পড়বে, তা কি মনে হবে, সে আর দ্বিতীয়বার পড়তে যাবে বাংলা বই? অত্যন্ত সর্বনেশে ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই ভালো বইয়ের কথা কিভাবে ভালো পাঠকের কানে তোলা যায়, এই ব্যাপারটা একটা কিছু ভাবতে হবে।
ওই ফানেলটা খুব আমাদের এই অসুবিধাটা ছিল না, বই কম ছাপা হতো, লাইব্রেরিতে বেছে বই কেনা হতো। বাংলা মিডিয়াম স্কুলে পড়তাম বলে সেখানে বাংলার মাস্টার মশাই কেন, ফিজিক্সের মাস্টার মশাই এসে ভালো বইয়ের কথা বলে যেতেন। তো ফলে আমাদের কাছে ভালো বইয়ের কাছে পৌঁছানোর অনেক উপায় ছিল। এখন ওই উপায়গুলো বন্ধ হয়ে গেছে। এখন বিভ্রান্তিকর কথাগুলো বেশি চলছে সোশ্যাল মিডিয়াতে। এই বিভ্রান্তির থেকে তাকে উদ্ধার করতে হবে। সেটা একটু জটিল পথ, মানে কিভাবে? সেটা সেটা পলিটিক্যাল উইল থাকলে একদমই জটিল না। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কোনো কিছুই যেমন হয় না, এখানেও তাই। বাংলা সাহিত্যকে বাংলা ভাষার সঙ্গে বাঁচানোর জন্য এগিয়ে আসতে হবে রাজনীতি, পয়সাটা তাদের কাছে। আপনার কাছে একটা ভালো লেখার সংজ্ঞাটা কিরকম? মানে একটা ভালো লেখার সংজ্ঞা হচ্ছে যে লেখা পড়ে আমি বইটা বন্ধ করে জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকি, যা আমাকে বিপর্যস্ত করবে, আমার শান্তি থাকবে না। সৎ সাহিত্য কোনোদিন এন্টারটেন করার জন্য তৈরি হয় না, বিপর্যস্ত করার জন্য। যে তুমি কিছুক্ষণ আগে জিজ্ঞেস করছিলে না, জর ফিকশন আর মেন স্ট্রিম কাকে এগিয়ে রাখবে, এইখানে মেন স্ট্রিম এগিয়ে থাকবে। আর নতুন লেখকদের জন্য যদি কোনো পরামর্শ দিতে চান, যারা লিখছেন, লেখার চেষ্টা করছেন? আরে আমি নিজে নতুন লেখক, এই নতুনত্ব যেদিন শেষ হবে সেদিন তো কলমেই ঢাকনা পরিয়ে রাখবো। সত্যি কথাই, মানে এটা আমার ভীষণ স্পর্ধার মতো লাগে কাউকে কোনো উপদেশ দেওয়াটা, কারণ কি বা লিখেছি, কি বা আচ্ছা, সেটা না। তবে ওই যে কথাগুলো আলোচনার মধ্যেই এসেছে, প্রথমত ইন্ট্রোস্পেকশন, নিজের ভেতরটাকে দেখার জন্য একটু সময় রাখতেই হবে, প্রচুর ভালো বই পড়তেই হবে। স্টিফেন কিং এর একটা খুব ভালো বই আছে, অন রাইটিং। এই বইটা যে কোনো নতুন লেখকের না টেক্সট বুকের মতো করে পড়া উচিত। এবং আরেকটা বই, বুদ্ধদেব গুহর একটা বই আছে সারস্বত। স্টিফেন কিন্তু আর এই বাংলা বাজারকে দেখেননি, সারস্বত বাংলা বাজার নিয়ে বই। সারস্বত বইটাও পড়লে কিন্তু তরুণ লেখকরা উপকৃত হবেন। এবং আরেকটা জিনিস তাদের অনুরোধ করব, ওই ফেসবুকেই প্রায় দেখি আজ একটা নতুন উপন্যাস শুরু করলাম, 6 বছর পড়াশোনা করার পর শুরু করলাম, এই নিয়ে উপন্যাস কি নাম দেব। কে কেয়ার করে আপনি ক বছর পড়াশোনা করে উপন্যাস লিখেছেন? হু কেয়ার্স? 300 টাকা দিয়ে যে বইটা কিনবে, বা কিনবেও না, সে মলা টুলটা দেখবে, দুপাতা পড়ে তাকে টানছে কিনা, পছন্দ হলে কিনবে, পড়ে যদি ভালো লাগে কিচ্ছু বলতে হবে না তাকে, সে নিজে ভূয়সী প্রশংসা করবে, ইট উইল বি রিফ্লেক্টেড ইন ইউর রয়্যালটি স্টেটমেন্ট। প্লিজ দোহাই, ওই নিজের লেখার সাজঘর, গ্রিন রুম নিয়ে বেশি বক্তব্য একদম ফলপ্রসূ হবে। হু কেয়ার্স? আরে নিজেকে ভার জোকার প্রতিপন্ন করছে। কিছুটা আবদাল ভালো লেখার জন্য। সব জায়গাতেই তো আবদাল আছে। একজন ডাক্তারও তো তার যখন ভেতরে পেশেন্ট থাকেন তখন আর দ্বিতীয় কাউকে ঢুকতে দেন না। একজন আর্টিস্টের স্টুডিওতে ঢুকতে পারবেন আপনি? তাহলে কেন লেখক কেন তার গ্রিন রুম দেখাবে? এতে তো পুরো লেখক কমিউনিটির মানে মাথাটা নিচু হয় এইসব আজে বাজে লেখার পেছনে। তুমি ক বছর লিখলে? আরে পথের পাঁচালী ক বছর ধরে লেখা হয়েছে, বিভূতিভূষণ নিজের মুখে বলেছেন কোথাও ক বছর ধরে কি কষ্টের মধ্যে লিখেছেন তিনি। কি এগুলো কি পারলাম আমি বুঝতে পারিনি। এটা থেকে একটু বিরত থাকাই ভালো। এটা এই খ্যাতিটা তো তোমাকে কিছু দেবে না। তোমার লেখাটা ভালো হোক, সেটা পাঠকরা বুকে তুলে নিক, কিছু বলতে হবে না তোমাকে। এখনো সত্যি করে যারা এই মুহূর্তেও যারা সেই সমাদর পাচ্ছেন, তারা ভীষণ চুপচাপ লোক, তাদের অনেকে ফেসবুকে অ্যাকাউন্ট নেই। আর আমাদের জন্য কোনো বই সাজেস্ট করবেন? একটা তো করলেন অন রাইটিং, ওই তো স্টিফেন কিং এর অন রাইটিং, বুদ্ধদেব গুহর সারস্বত। এছাড়া মানে আমি বলবো যে সৎ সাহিত্য যেগুলো, ওগুলো পড়ে গেলে কিন্তু তার থেকে বেশি উপকার আর কিছু করবে না। হ্যাঁ, কারণ ওই কনস্ট্রাকশন শেখা যাবে, শিখবো বলে শেখা ঠিক না। আমরা কেউই তো লেখক হবো বলে পড়াশোনা করিনি কখনো। রবি ঠাকুর করেছিলেন বোধহয়, আমার বোধহয় লেখক হওয়ার ইচ্ছে ছিল ছোটবেলা থেকে। আর বিশেষ সেরকম কোনো লেখককে চিনি না যিনি
ছোটবেলা থেকে লেখক হওয়ার স্বপ্ন দেখেছেন। তো কিন্তু পড়ে যান, পড়ার আনন্দে পড়ে গেলেই হবে, তার মধ্যে থেকে অটোমেটিক্যালি আপনার মন শিখে যাবে কিভাবে শব্দ তৈরি করতে হয়। অশেষ ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে এতক্ষণ ধরে কথা বললেন এবং আমি অন্তত সামনে বসে খুবই সমৃদ্ধ হয়েছি। এবং একটু যদি বলেন আমাদের কেমন লাগবে। হ্যাঁ, ওই যেটা শুরুতে বলেছিলাম যে যে অস্বস্তিবোধের কথা বলেছিলাম সেটা এখনো আমাকে সঙ্গ ছাড়েনি। আমি জানি না যে যা বললাম তার মধ্যে কতটা দুধ আর কতটা জল। তো যাই হোক, সেটা শ্রোতারা, ওই যে একটু আগে বললাম পাঠকের ছাঁকনির কথা, শ্রোতা দর্শক যারা তাদের কাছে এরকম ছাঁকনি থাকে, তারা এর মধ্যে থেকে নিশ্চয়ই ভালোটা বেছে নেবেন। সবাই ভালো থাকবেন। আর রণদীপদের এই উদ্যোগ, এটাকে তো প্রশংসা করার ভাষা নেই। নিজেদের বহুমূল্য সময় ব্যয় করে এরা যে সবার জন্য এই কাজটা করছে, এরকম ছোট ছোট কাজের মধ্যে দিয়েই আসলে একটা বড় কিছু তৈরি হয়, একটা বড় আন্দোলন তৈরি হয়। এই শুভেচ্ছাটা রইল ওদের জন্য যে ওরা এই একটা বড় কিছু শরিক হোক। নমস্কার সবাইকে। অশেষ ধন্যবাদ। এবং আজ আমরা আনন্দরূপদার বাড়িতে খুব চমৎকার একটা আড্ডা মারলাম এবং আমাদের এই গোটা কাজটা আনন্দরূপদাই সামলালেন। আমাদের ক্যামেরার পেছন থেকে এই যে আপনারা আড্ডাটা এতক্ষণ ধরে দেখতে পেলেন, তার পুরো কৃতিত্বই আনন্দরূপদার। দেখতে থাকুন চ্যানেল, এবং এই পর্বটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, শীঘ্রই দেখা হচ্ছে। ধন্যবাদ।